7 দিনের মধ্যে চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। আপাতত বন্ধই থাকছে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। খালাস দেওয়া হয়েছে 14 আসামিকে। রাজনীতিবিদরা পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত সুসম্পর্ক বজায় রাখবে বলে আশা পররাষ্ট্র উপদেষ্টার। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 2 উপদেষ্টাকেও শপথ পড়ালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাল থেকে খুলছে উচ্চ আদালত। এবং 6 দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে শিক্ষার্থীরা। শেষ হচ্ছে না ট্রাফিক পুলিশ ফেরার অপেক্ষা। বেশিরভাগ থানা চালু হলেও ভেতরেই সীমাবদ্ধ কাজ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছে এরিনায়াত। আগামী 7 দিনের মধ্যে চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। তবে আপাতত বন্ধই থাকবে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। রবিবার বিকেলে সচিবদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ডিএমটিসিএল সূত্র জানায়, নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে যাত্রী নিয়ে মেট্রো রেল আরও আগে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেট্রো রেল চলাচল বন্ধ করা হয়। এদিকে বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ। বিগত সরকারের আমলে করা দুর্নীতির মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদক মামলাটিকে প্রত্যাহারে আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে গত বুধবার ডক্টর ইউনূসকে শ্রম আইন লঙ্ঘন মামলা থেকেও খালাস দেন আদালত। পুলিশের সব দাবি মেনে নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে চাকরি করতে ইচ্ছুক নয় বলে ধরে নেওয়া হবে। রাজনীতিবিদরা পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে পুলিশের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সরকার তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করায় জনগণের ভিন্ন প্রতিক্রিয়া হয়। অতি উৎসাহী পুলিশের নির্দেশদাতাদের খুঁজে বের করে শিগগিরই আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। ছাত্র জনতার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নীতি না মেনে সংবাদ পরিবেশন করলে গণমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারল না। সেই মনীয় চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। একই দিন নিজের প্রথম কর্মদিবসে সচিবালয়েও কথা বলেন এই উপদেষ্টা। স্থবির হয়ে পড়া পুলিশকে পুনরুজ্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা অহেতুক কারোর গায়ে কেউ হাত দেবেন না। বিচার বিভাগ বিচার করবে। আপনারা যদি বৃহস্পতিবারে না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য দলগুলোকে দায়ী করে বলেন, শিগগিরই পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করে রাজনৈতিক দলগুলোকে নিয়ম মানতে বাধ্য করা হবে। বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, ডোন্ট ডু ইট। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন। সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া নয়াদিল্লি তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। রবিবার বিকেলে মন্ত্রণালয়ের প্রথমবারের মতো ব্রিফ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের ভেতরে মানুষের যেমন রক্ত ঝরেছে, তেমনি সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, অন্ততপক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রথম ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত বাংলাদেশ দুই সরকারের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, তবে মানুষের সঙ্গে তেমন ছিল কিনা সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে চায়। মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব, তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার চিঠি প্রকাশ হয়েছে। সেখানে তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, শেখ হাসিনা পদত্যাগই করেননি। যদিও এই দুটি দাবিকেই ভিত্তিহীন বলছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইক। এদিকে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো যতটা না ধর্মীয়, তার থেকে বেশি রাজনৈতিক উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো হামলায় বরদাস্ত করবে না। আগুন লাগিয়ে দেওয়া বা আঘাত করা, এটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসে এই কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, রাজপথের মতোই উত্তপ্ত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, যার পরিপ্রেক্ষিতে কয়েক দফা নানাভাবে বন্ধ করা হয় ইন্টারনেট সংযোগ। শুরু হয় আলোচনা সমালোচনা, প্রশ্ন ওঠে বিশ্বায়নের যুগে কেন বন্ধ হবে ইন্টারনেট সংযোগ। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসেই সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, কথায় কথায় ইন্টারনেট বন্ধ রাখা মানে মানবাধিকার লঙ্ঘন করা। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয়। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রথম কর্মদিবসেই ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে যারা জড়িত ছিল সবার আগে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। নতুন করে দুর্নীতিমুক্ত তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করার আশা প্রকাশ করেন আইসিটি উপদেষ্টা। জিন্নাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। শপথ নিলেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রবিবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে একই আনুষ্ঠানিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়কে শপথ পড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার পালাবদলের পর একই হাওয়া বিচার বিভাগেও। শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। শপথ গ্রহণ করবেন। রোববার বঙ্গভবনের দরবার হলে আয়োজন করা হয় প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার শপথ অনুষ্ঠান। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া রোববার বেলা 1:15টার দিকে বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী
ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। এরপর রাষ্ট্রপতির কাছে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়। আমি ভীতি ও অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বিকেলে জারি করা হয় নতুন 2 উপদেষ্টার দপ্তর বন্টন সংক্রান্ত প্রজ্ঞাপন। বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আর সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না। আপিল বিভাগের মতো হাইকোর্টেও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে নিয়ে কোনো ধরনের বিতর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। রবিবার সকালে হাইকোর্টের বিচার বিভাগের সংস্কার ও করণীয় নিয়ে কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এদিকে সোমবার থেকে খুলছে দেশের সর্বোচ্চ আদালত। সেই কারণেই তো আজকে এই জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে, সেই কারণেই তো গোটা দেশের জনরোষ তৈরি হয়েছে। তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেনই হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন। আশা করি এই দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলোর দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবচেয়ে আস্থার জায়গা হওয়া উচিত বিচার বিভাগ, এমনটি মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তারা বলেন, দলাদলি কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নয়, আইনের ভিত্তিতে বিচার বিভাগ চলবে। দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ গ্রহণের পরে কথা বলেন সমন্বয়করা। আমরা বিশ্বাস করি তিনি পুরো বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতিদানটি দিবেন এবং পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে। এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। আমাদের কথা অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী, যেহেতু তাকে আজকে শপথ পাঠ করানো হয়েছে, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ছাত্র নাগরিকের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করতে চাই আমাদের এই যে ছাত্র নাগরিক যারা আমরা রয়েছে, রাষ্ট্র সংস্কারের কাজ এখন শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে আমরা কাজ করে যাব। যা আদৌ সত্য নয়। সোমা টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার কোনো সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সেই বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়। সময় তার মধ্যে একটি লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এই গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপ নিতে যাবে। মেট্রোপলিটন সহ সারা দেশে 538টি থানার কার্যক্রম শুরু হয়েছে। নথিভুক্ত হচ্ছে সাধারণ ডায়েরি ও মামলা। ধীরে ধীরে ফিরছে কর্মচাঞ্চল্য। দ্রুতই সব থানা পূর্ণাঙ্গরূপে চালু হয়ে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা সচল হবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের।
দেশের অস্থির পরিস্থিতির কারণে এক সময়ের ব্যস্ততম থানাগুলো পুরোটাই স্থবির হয়ে পড়েছিল, ভেঙে পড়েছিল আইন শৃঙ্খলা ও সেবা কার্যক্রম। তবে অস্থিরতা কাটিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়িয়েছে থানাগুলো। কর্মস্থলে ফিরছেন কনস্টেবল সহ বিভিন্ন পদের পুলিশ সদস্য। স্বাভাবিক হতে শুরু করেছে আইনি কার্যক্রম। সেবা নিতে থানায় আসছেন অনেকেই। দেশে আইন শৃঙ্খলা ফেরাতেই পুলিশ সদস্যরা নিরপেক্ষভাবে কাজ করবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আর্মিরা থানা ঘিরে রাখছে, আর কিছু কিছু পুলিশ সদস্য অবশ্যই জয়েন করছে মনে হচ্ছে, একটু মানে ওনাদের ইন্টারনাল কাজ করতেছে, বাইরের যে কাজগুলো এটা এখন পর্যন্ত করতেছে না। এদিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থানাগুলোর অবস্থা বেশ নাজুক। এই জন্য পুরোপুরি চালু করতে কিছুটা সময় লাগতে পারে। তবে দ্রুত সব স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। থানার কার্যক্রম তো চালু হয়েই গেছে, এখন যত দ্রুত সম্ভব আমরা জয়েন্ট পেট্রোল করব এবং একসাথে হ্রাস করব। খুলনা সিটি কর্পোরেশনের আওতায় যে মানুষ আছেন তারা বিভিন্ন থানায় গেলে থানার যে সহায়তা তারা পাবেন। আমরা নৌবাহিনীর সদস্যরা সেখানে তাদেরকে সব সহযোগিতা করব। দিনাজপুরে 13টি থানার মধ্যে 11টি এবং খুলনা মহানগরের 8টি ও জেলার 9টি থানার সবগুলোতেই দাপ্তরিক কাজ শুরু হয়েছে। গত 3 দিনে খুলনা সদর থানায় কোনো মামলা না হলেও 7টি জিডি হয়েছে। আর বরিশালের কোতোয়ালি মডেল থানায় গত 10 দিনে 15টি মামলা ও 50টি জিডি হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পুলিশের পক্ষ থেকে রাজধানীর 45টি থানা চালুর কথা জানালেও বাস্তব চিত্র ভিন্ন। কয়েকটি থানার স্বল্প পরিসরে সেবা মিললেও বাকিগুলোতে নেই তেমন কার্যক্রম। পুলিশের কর্মবিরতি থাকায় সেবা না পেয়েই ফিরতে হচ্ছে ভুক্তভোগীদেরকে। মাহবুব ইসলাম গত শুক্রবার তার মোবাইল ফোনটি চুরি হওয়ায় তেজগাঁও থানায় আসলেও কোনো অভিযোগ দায়ের করতে পারেননি তিনি। এখানে বলছে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ, জিটি করতে পারেনি। সবাইকে বলে দিছে যে অনলাইনের মাধ্যমে যদি জিটি করা যায় তাহলে করো, না হলে ওনারা কিছু করতে পারে না, অফিস কার্যক্রম বন্ধ। এমন অবস্থা রাজধানীর বেশিরভাগ থানার সেবা প্রত্যাশীদের। তথ্য অনুযায়ী ঢাকা মহানগরে 45টি থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ। তবে বেশ কয়েকটি থানায় গিয়ে দেখা গেছে পুলিশ সদস্যরা রয়েছেন সাদা পোশাকে। অফিসের বাইরে কোনো দায়িত্ব পালন করছেন না তারা। এদিকে কিছু থানায় সেবা চালু হলেও ভোগান্তির অবসান চান ভুক্তভোগীরা। এতদিন প্রচণ্ড অনিরাপদ বোধ করতেছিলাম, আজকে থেকে মানে থানায় আসার পর বুঝলাম যে না, এখন আমরা নিরাপদ। কারণ থানাটা যে কতটুকু নিরাপত্তা দেয় আমাদের এখন বুঝি। আমরা আসার সাথে সাথে যখন আমাদেরকে ওনারা মানে কার্যক্রম সাথে সাথেই দিয়ে দিয়েছে, 1 মিনিটও লেট করে নেই। তো আশা করি যে আরও নিখুঁত হবে, আরও সুন্দর হবে। পুলিশ বলছে চাকরি বাঁচাতে থানায় হাজিরা দিচ্ছেন তারা। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন চেতনায় সেবা দিতে আশাবাদী তারা। আমরা চেষ্টা করতেছি আমাদের পুলিশের সেবাটা চালু রাখার জন্য। আপনি জানেন এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, একটা বান হাসপাতাল আছে, যেসব অমৃত্যু সংক্রান্ত সার্টিফিকেটগুলো এখানে আসলে আমরা সেগুলো ডিসপোজাল করার জন্য পুলিশের সেবাটা চালু রাখছি। বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সত্যিকার অর্থে জনগণের পুলিশ হওয়ার জন্য চেষ্টা করতেছি। সহকর্মীরা কর্মবিরতি থেকে ফিরলে থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা কর্মস্থলে ফেরা পুলিশ সদস্যদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। সেই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনারও সিদ্ধান্ত হয়। এখন থেকে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। পুলিশের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না বলেও সেই সিদ্ধান্ত হয় বৈঠকে। পুলিশকে যেভাবে ইউজ করা হয়েছে, পুলিশের যতখানি না দোষ, তার সাথে বেশি দোষ হলো যারা কমান্ড দিয়েছে যেটা করো পলিটিক্যাল লেভেলে। পুলিশের গায়ে হাত দেবেন না। যদি আপনার কমপ্লেন থাকে তো ওনাদের কাছে বলবেন। আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না। ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে। চুক্তিভিত্তিক নয়, চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন আনসার সদস্যরা। হাইকোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 3 বছরের চুক্তি নয়, এবার
চাকরি স্থায়ী করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেন আনসার সদস্যরা। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে আনসারদের বিক্ষোভের কারণে হাইকোর্টের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। কে শোনে কার কথা? একদিকে যখন সড়কে অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষার্থীরা, অন্যদিকে নগরীর গুটি কয়েক মানুষ নেমেছেন নিয়ম ভাঙার খেলায়। শিক্ষার্থীরা বলছেন আইন না জানাই এর একমাত্র কারণ। অন্যদিকে রাজধানীবাসীর প্রত্যাশা পুরনো সময় ভুলে কর্মস্থলে ফিরবে ট্রাফিক পুলিশ, কাজ করবে নীতি আর নৈতিকতার সঙ্গে। কখনো রোদ কখনো বৃষ্টি, এমন প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের থাকার কথা ছিল শ্রেণীকক্ষে কিংবা নিজ বাড়িতে। তবে তার হলো কই? কর্মজীবী মানুষের ঠিক সময়ে অফিস পৌঁছানোর গুরুদায়িত্ব যে তাদের কাঁধেই। রোববার সকাল থেকেই যানজট নিরসনে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সঙ্গে ছিল বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। ইন্ডিকেটরগুলো বা সিগন্যাল লাইটগুলো আপনারা ভুলে দিচ্ছেন, মানে যেদিকে যাওয়ার কথা ওগুলো দিচ্ছেন না। চেক করা তো বিরক্ত হচ্ছে, এখানে তারা মানতে চাচ্ছে না আমাদের কোনোভাবে। সরেজমিনেও মিলেছে এমন চিত্রই। বুঝে কিংবা না বুঝে নগরবাসী মেতেছেন আইন ভাঙার খেলায়। কখনো রোড ডিভাইডার ডিঙিয়ে পার হচ্ছেন সড়ক, কখনো চলছেন উল্টো পথে। নিয়ম না মেনে এখান দিয়ে রাস্তা পার হলেন কেন? ফুট ওভার ব্রিজ কেন ব্যবহার করলেন? আসলে এটা ঠিক ভুল হয়েছে। নিয়ম কেন মানলেন না? সরি। ভুল তো সব সময় হয়, এখন শিক্ষার্থীদের উপর একটু সম্মান দেওয়া যেত না? অবশ্যই আর হবে না ভুল। এই দিক দিয়ে রাস্তা পার হলেন কেন? সরি ভাই, তো আমি মার্কেটে যাবো তো ইমার্জেন্সি। শিক্ষার্থীরা এত পরিশ্রম করছে, নিচে দিয়ে পার হলেন কেন? তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রাফিক পুলিশকে আবারও কর্মস্থলে ফেরার আমন্ত্রণ জানিয়ে নগরবাসী বলছেন, ফেরার পর পুলিশকে হতে হবে শিক্ষার্থীদের মতোই নীতিবান। ট্রাফিক পুলিশকে তো অবশ্যই ফিরে আসতে হবে, আমরা আর কতদিন এইভাবে রাস্তায় থাকবো? তারা যেন এটা সুন্দরভাবে মেইনটেইন করে। ছাত্ররা যেভাবে চালাচ্ছে ট্রাফিক পুলিশের ঠিক সেইভাবে চালানো উচিত। সুন্দর দেশ গড়তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও জানান রাজধানীবাসী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দেয়ায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে ছাত্রীরা। একই সঙ্গে অভিযোগ তুলেছে দুর্নীতিসহ নানা অনিয়মের। রাজধানীর বেইলি রোডে কলেজ প্রাঙ্গণে ছাত্রীরা বিক্ষোভ করেন। অধ্যক্ষ সহ আরও এক শিক্ষক দ্রুত পদত্যাগ না করলে কঠোর হওয়ার হুঁশিয়ারি তাদের। স্লোগানে উত্তাল রাজধানীর বেইলি রোডের ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাস। দেশ সংস্কারের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির নানা অনিয়মের সংস্কার চায় তারা। নানা অভিযোগের তীর প্রতিষ্ঠানের অধ্যক্ষ কেকা রায়চৌধুরী ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক ফারহানা খানমের বিরুদ্ধে। আওয়ামী সরকারের পতনের এক দফা দাবিতে সারা দেশ যখন ছাত্র জনতার আন্দোলনে উত্তাল, ঠিক তখন শিক্ষার্থীদের সঙ্গে বিরূপ আচরণ করেন অভিযুক্তরা। এমন অভিযোগ তুলে বিক্ষোভকারীদের দাবি, আন্দোলনের এক পর্যায়ে বাইরে গোলাগুলির সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি এই দুই শিক্ষক। উল্টো কটু কথা বলে নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দেন তারা। আমরা যেদিন এখানে আন্দোলনে ছিলাম, সমাবেশে ছিলাম, আমাদের উপর পুলিশি হামলা আসে, তখন আমরা টিচারদেরকে ফোন করে জানাই আমাদেরকে গেটটা খুলে দিতে, আমরা নিরাপদ আশ্রয় নিব। কিন্তু তখন আমাদের জন্য গেট খুলে দেওয়া হয়নি। টিচার বলছে গেট ভেঙে ফেললেও যেন আমরা গেট খুলে না দেই। এক দাবি কে কাপা এবং ফারনাবাদ পদত্যাগ হোক, দেশ সংস্কার হইছে, বিএনসি সংস্কার হোক। শিক্ষার্থীদের এই বিক্ষোভে বেশ কয়েকজন অভিভাবকও একাত্মতা প্রকাশ করেন। অভিযোগ করেন অধ্যক্ষের নানা দুর্নীতির কারণে ক্ষুণ্ণ হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম। কোঠা আন্দোলনের সময় ওদের গেটটা খোলা হয় নাই, এটা ওদের দাবি, কেন খুললো না? হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য একটা অনেক বড় একটা রিস্ক হয়ে যেত। এটা আমাদের স্কুলে আসলে এটা ঠিক হয় না, তখন খোলা উচিত ছিল। আমাদের গার্ডিয়ানদের চাইতে বাচ্চারা কিন্তু এখন অনেক অ্যাক্টিভ সব কিছুতে। আমার চিন্তা ভাবনা আপাগো অনেক কিছু ভুলও আছে। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য শিক্ষকরাও শিক্ষার্থীদের এই বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে ছাত্রীরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দীর্ঘ 9 বছর পর ফিরলেন নিজ দেশে। হাজারো নেতাকর্মীর অভিবাদন ও ভালোবাসার জবাবে হাত নেড়ে হাসি মুখে জানালেন কৃতজ্ঞতা।
সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার দেশে ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মেলে এমন দৃশ্য। দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে ভারতের দিল্লি থেকে ঢাকা পৌঁছান সালাউদ্দিন আহমেদ। এ সময় ফুল, পোস্টার, ব্যানার নিয়ে তাকে স্বাগত জানান হাজারো মানুষ। বিমানবন্দরে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরাও। বহু বছর পর প্রিয়জনের দেখা পেয়ে আবেগ আপ্লুত হন তারা। 2015 সালের 10 মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার। ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে। এরপর অনুপ্রবেশের অভিযোগে তাকে কারাভোগ করতে হয়। 2001 সালে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সালাউদ্দিন আহমেদ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রবিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান দ্রুতই এসব হামলার সুষ্ঠু তদন্ত করে বিচার করার। বৃষ্টি মাথায় নিয়ে ব্যানার ফেস্টুন হাতে স্লোগানে উত্তাল শাহবাগ। টানা তৃতীয় দিনের মতো অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। রোববার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা। এ সময় তারা দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলার অভিযোগ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান সকল ধরনের বৈষম্য দূর করার। আমরা চাই সবসময় শান্তি। আমাদের বাসা বাড়ি কেন পুড়িয়ে দেওয়া হবে? এই শাখা শুধু আমার, এই দেশ আমার। আমরা কেন সবসময় একজন রাজনৈতিক দলের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করব? আমরা সম্প্রীতি দেশ চাই, আমরা হিন্দু মুসলমান একসাথে চাই। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। শাহবাগ টিএসসি ঘুরে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় পরবর্তী কর্মসূচির পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে ঘোষণা করা হয় হিন্দু জাগরণ মঞ্চ গঠনের। আমরা সমঝোতার মাধ্যমে দাবিগুলোর যেন মানা হয় সেই আবদারি জানাচ্ছি আপনাদের সকলের কাছে। আমরা বাঙালি, আমরা সবাই মিলে একসঙ্গে দেশে বসবাস করতে চাই। শাহবাগ জাদুঘরের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ আছে এবং আপনারা সকলে হাতে হাত রেখে বিকাল 4 ঘটিকার সময় উপস্থিত থাকবেন। পরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠায় প্রয়োজনে সংবিধান পরিবর্তনের আহ্বান জানিয়েছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কেমন বাংলাদেশ চাই শীর্ষক মতবিনিময় সভায় এই আহ্বান জানান ওলামারা। বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনে সংবিধান সংস্কারের দাবি তাদের। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আদর্শ বাংলাদেশ গঠনে ইসলামী শাসনতন্ত্র চান ওলামারা। আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই যেখানে ইসলামিক শাসন থাকবে। যদি এটা এখনই করা সম্ভব না হয় তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেটা চাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সবার অধিকার সমান, বাকশক্তির অধিকার সমান থাকবে, চাকরির অধিকার সমান থাকবে, বস্ত্রের অধিকার সমান থাকবে, শিক্ষার অধিকার সমান থাকবে, বাসস্থানের অধিকার সমান থাকবে, চিকিৎসার অধিকার সমান থাকবে। এটা আমরা চাই। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানে আবারও অস্থির ইসলামী ব্যাংক। রবিবার সকালে প্রধান কার্যালয়ের সামনে কর্মীদের সংঘর্ষের সময় গুলির ঘটনা ঘটেছে। এতে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 6 জন। এদিকে দুর্বৃত্তদের হুঁশিয়ারি দিয়ে অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জড়িতদের আইনের আওতায় আনা হবে।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা বিরাজ করছে ইসলামী ব্যাংকে। রোববার সকালে বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় ব্যাংক ডাকাত, দখলদার ও তাবেদারদের ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। ব্যাংকে যদি টাকা না থাকে দেশ ধ্বংস হয়ে যাবে। প্রত্যক্ষদর্শীরা জানান 2000 ভাড়া করা সন্ত্রাসীরা আমাদের ব্যাংকের কর্মকর্তাদের উপর গুলি করেছে। এমডি এবং বিভিন্ন সংস্থা দিয়ে এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এ ঘটনার পর পুরনো কর্মীরা আবারও বিক্ষোভে নামেন। আন্দোলনকারীদের অভিযোগ, ভাড়াটে লোকজন রড, লাঠি ও বন্দুক নিয়ে হামলা করে তাদের উপর। আমরা কিন্তু নিরস্ত্র ছিলাম, আমরা প্রফেশনাল লোকজন ছিলাম সবাই। ওনারা সন্ত্রাসী ভাড়া করে এনে দুই দিক থেকে আমাদের উপর আক্রমণ করেছে। আমরা অবস্থান নেই, তারপর তারা আমাদের উপরে এই গুলি করে। এই ঘটনায় দুর্বৃত্তদের হুঁশিয়ারি দিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, যারাই এর সঙ্গে জড়িত আইনের মুখোমুখি করা হবে। কেউ আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। এই ঘটনার পর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। এদিকে রোববার মতিঝিল এলাকায় আরও কয়েকটি ব্যাংকে হট্টগোলের খবর পাওয়া যায়। উত্তরা ব্যাংকের এমডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ব্যাংকটির কর্মকর্তারা। ম্যানেজিং ডিরেক্টর আসে না, উনি ভয়ে আসে না। কি কারণে? উনি প্রায় 2000 কোটি টাকা পাচার করছে। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। 7 দিনের মধ্যে নিত্যপণ্যের দাম ক্রেতার নাগালের মধ্যে আনতে ব্যর্থ হলে বাণিজ্য মন্ত্রণালয়ের 13 সংস্থার প্রধানদের পদত্যাগের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার ভোক্তা সংস্কার অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন সংগঠনটির সমন্বয়করা। আর ভোক্তার ডিজি বলেন, বাজারে সিন্ডিকেট ভাঙতে দরকার হলে বিভিন্ন তথ্য প্রমাণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। সড়কে শৃঙ্খলা থেকে বাজার তদারকি, দুই জায়গাতেই চষে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পণ্যমূল্য ভোক্তার নাগালে আনতে যেমন চাঁদাবাজি বন্ধে কাজ করছেন, তেমনি ক্রেতার অধিকার প্রতিষ্ঠায় নজর রাখছেন রসিদ সহ বিক্রয় কার্যক্রমে। গত কয়েকদিন ধরে আলোচনায় থাকা এসব শিক্ষার্থীদের নিয়েই এবার বাজার সিন্ডিকেট ভাঙতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সকালে নিজ দপ্তরে শিক্ষার্থীদের সঙ্গে সভায় এমন বার্তা দিলেন সংস্থাটির মহাপরিচালক। ডায়াবেটিক স্ট্রিপ বলো, আমাদের এই নকল ভেজাল পণ্য, ফেক প্রোডাক্ট, শিশু খাদ্য নকল হচ্ছে, অনেক কথা বলেছি, অনেক ডকুমেন্ট আমার কাছে আছে, সেই ডকুমেন্টগুলো তোমাদের হাতে তুলে দেব। সভায় নিজেদের অবস্থান তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা। পাশাপাশি 1 সপ্তাহের মধ্যে পণ্যমূল্য কমাতে ব্যর্থ হলে বাজার ব্যবস্থাপনায় দায়িত্বরতদের পদত্যাগের আহ্বান জানান তিনি। নিজেদেরকে শপথ করতে হবে যে এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো সিন্ডিকেট করব না, আমরা আর কোনো চাঁদাবাজি করব না, আমরা আর কোনো দখলবাজি করব না, আমরা অন্যায়ভাবে কারো মাথায় বাড়ি দিব না। নতুন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের কেউ দুর্নীতিতে জড়িত হলে শাস্তির আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা। আর পণ্যের দাম স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা চালানোর আশ্বাস দেন ভোক্তার ডিজি। সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে আমরা ধরতে চাই। আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে তাদের লিস্টটা দিবেন। আমাদের মুখে স্কট স্টেপ নাই, আমাদের পায়ে শেকল নাই, আমরা স্বাধীন, আমরা আমাদের দেশ এবং সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলি। কালো হাত, কিছু অদৃশ্য হাতের কথা বলেছি, তুমি দেখবা প্রচুর ডকুমেন্ট আছে অদৃশ্য হাত। এখন সেই অদৃশ্য হাতগুলো তো বেরিয়ে আসছে। আমরা কেন এমন কাজ করব যে আমাদের পালিয়ে বেড়াতে হবে? তদারকির কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের কেউ যাতে অনিয়মে না জড়ায় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 6 পোশাক শ্রমিক সহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ 11 দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। দাবির মধ্যে আরও আছে শহীদ শ্রমিকদের রাষ্ট্রীয় সম্মাননা ও ক্ষতিপূরণ এবং সাধারণ শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসব দাবি জানানো হয়। রেমিটেন্স পাঠাতে আস্থা ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী তারা। একই সঙ্গে ভরসা রাখছেন নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। ফ্রান্সের প্যারিস থেকে SM ইকবালের রিপোর্ট। গার্ড দ্য নর্থ।
ইউরোপের বিজনেস সেন্টার। প্রতিদিন প্রায় 7 লাখ মানুষের চাপ সামলানো এই অঞ্চলে আছে ছোট্ট এক বাংলাদেশ, যেখানে প্রতিটা দিন শুরু হয় অনেকটা কর্মব্যস্ত ঢাকার মতোই। প্যারিসে বসবাসরত অধিকাংশ বাঙালির রুটি রুজির এই কেন্দ্রে যেমন আছেন খেটে খাওয়া বাঙালি, ঠিক তেমনি আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। হাজার মাইল দূরে হলেও দেশের অর্থনীতির সঙ্গে আছে যাদের নিবিড় সম্পর্ক। তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয়। তবে রাজনৈতিক অস্থিরতার জন্য সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন তারা। অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নোবেল ম্যানেই ভরসা প্রবাসীদের। গত কয়েকদিন আগে আমরা ওয়াদা করেছিলাম দেশে আর রেমিটেন্স পাঠাবো না। এখন থেকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, আমরা দেশে রেমিটেন্স পাঠাবো। স্বাধীন হয়েছে নতুন করে, সেক্ষেত্রে আমরা আবার দেশের অর্থনীতি চাকা সচল করতে, উন্নয়ন করতে আমরাও অবদান রাখতে চাই। শুধু গার্দু নর্দ নয়, আলোক ঝলমলে অভিজাত প্যারিসেও আধিপত্য আছে বাংলাদেশি ব্যবসায়ীদের, যাদের অনেকেই সম্পৃক্ত অল ইউরোপ বিজনেস কমিউনিটির সঙ্গেও। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সঠিক উপায়ে সম্পৃক্ত করতে পারলে দ্রুত ইতিবাচক ফল আসবে বলে মত সংশ্লিষ্টদের। বড় শক্তি হচ্ছে প্রবাসীদের সেভিংস। এইটা কিভাবে বাংলাদেশে নেওয়া যায়, বিভিন্ন ইম্পর্টেন্ট পরিকল্পনার মধ্যে তারা কীভাবে অংশগ্রহণ করতে পারে, তখনই তারা সেই অংশগ্রহণে যাবে যখন তারা এর মধ্যে সম্পৃক্ত থাকবে। তাদের কাছে কেউ জবাবদিহিতা করার জন্য সামনে থাকবে এবং তাদের আস্থার মানুষগুলো বাংলাদেশের প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পাবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী রেমিটেন্স পাঠানোয় বাংলাদেশের অবস্থান সপ্তম, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে। ফ্রান্সেও আছে অপার সম্ভাবনা। উপযুক্ত পরিকল্পনায় এই সুযোগ কাজে লাগানোর আহ্বান ব্যবসায়ীদের। এস.এম. ইকবাল, সময় সংবাদ, প্যারিস। দেখছেন প্রবাস সময়, সঙ্গেই থাকুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিজয় উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকার বসবাসরত মুন্সিগঞ্জ প্রবাসী বিএনপি ও অঙ্গ সংগঠন। স্থানীয় সময় শনিবার কেপটাউনের পার্লের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান আয়োজিত হয়। জিয়াউর রহমান ও সাইদ খানের যৌথ সঞ্চালনায় উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউথ আফ্রিকা দক্ষিণের সভাপতি মোস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির অন্যতম সদস্য আজম খান। এ সময় বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপির মালদ্বীপ শাখার নেতাকর্মীরা। স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পাওয়ায় দেশের জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। মোনাজাত শেষে আন্দোলনের শিক্ষার্থীদের যারা হত্যা করেছেন তাদের বিচারের দাবিও জানান উপস্থিত নেতাকর্মীরা। তৃতীয় মেয়াদের শুরু থেকেই মোদী সরকার প্রবল চাপের মুখে যাচ্ছে। সম্প্রতি শেষ হওয়া বাজেটের পর বিরোধীদের নানামুখী চাপের পর এবার সামনে এসেছে মোদী ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর টাকা বিদেশে পাচারের। শিল্পগোষ্ঠীর শেয়ার দরের কারচুপির তদন্ত যাদের করার কথা, সেই শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ও তার স্বামীর বিরুদ্ধেই এবার অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ তুলেছে হিন্ডেনবার্গ। এর আগে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাটি আদানি গোষ্ঠীর শেয়ার নিয়ে কারচুপির অভিযোগ তোলে। নতুন এই অভিযোগ সামনে আসায় বেশ বেকায়দায় পড়েছে দেশটির বিজেপি সরকার। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক তদন্ত ও গবেষণামূলক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ ভারতের অন্যতম বড় শিল্পগোষ্ঠী আদানির শেয়ার মূল্য কৃত্রিমভাবে বাড়ানো নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। আর সেই প্রতিবেদন প্রকাশ করার পরই বিশ্বের তৃতীয় ধনীর তালিকা থেকে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি 29তম ধনীর তালিকায় নেমে যান। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের চড়া শেয়ারের দাম নিচে নামতেও শুরু করে। শেয়ারের দাম বাড়িয়ে কমিয়ে বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগে অভিযুক্ত আদানি সংস্থার এই অপরাধ তদন্ত করছিল দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। এবার হিন্ডেনবার্গ জানাচ্ছে সেবির প্রধান মাধবী বুচ ও তার স্বামী ধবল বুচ আদানির ভাই বিনোদ আদানির অফশোর প্রতিষ্ঠানের অংশীদারি শুধু নন, বরং আদানির বহু টাকা বিদেশে পাচারেরও সহযোগী।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আদানি গোষ্ঠীকে মোদির ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে দাবি করা হয়। বলা হয়, বিজেপির শাসন আমলেই প্রচুর আর্থিক সম্পদ গড়েছেন গৌতম আদানি। নতুন অভিযোগ সামনে আসায় এবার বিরোধীরাও মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। এরই মধ্যে কংগ্রেস, তৃণমূল, শিবসেনা একটি সংসদীয় কমিটি গড়ে সব অভিযোগের তদন্তের দাবি তোলে। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেবি প্রধান মাধবী ও তার স্বামী ধবল বুজ দুজনেই গণমাধ্যমকে জানিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যে রটনা করা হচ্ছে। অর্থ পাচার কিংবা তারা আর্থিক কোনো লেনদেনই করেননি। মাধবী বুজকে 2017 সালে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবির প্রধান হিসেবে নিযুক্ত করে বিজেপি সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের কলকাতায় কর্তব্যরত নারী চিকিৎসককে শারীরিক নির্যাতনের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। এই ঘটনায় এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হলেও থামছে না আন্দোলন। চিকিৎসকদের পাশাপাশি বিক্ষোভে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আশ্বাস দিয়েছে মমতা প্রশাসন। কলকাতা থেকে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ রাজ্যটির বিভিন্ন হাসপাতালের সামনেই চলছে চিকিৎসকদের এই বিক্ষোভ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সামিল কলকাতার জ্যেষ্ঠ চিকিৎসকরাও। বিক্ষোভকারীদের দাবি, একজন চিকিৎসক যদি নিজের কর্মস্থলে সুরক্ষিত না থাকেন তবে তারা কিভাবে রাতের ডিউটি করবেন। পাশাপাশি এ ধরনের ঘটনা রুখতে প্রশাসনের উদাসীনতাকেও দায়ী করেছেন তারা। যদি আজকে হেলথ ওয়ার্কাররা সেফ নয়, তাহলে আমরা কি করে মেক শিওর করব যে আপনারা সেফ আমাদের হাতে? একজন অনকল ডক্টরের যদি এরকম হতে পারে, তাহলে আমাদেরও তো নিশ্চয়ই কোনো নিরাপত্তা নেই। হসপিটালে এরকম হওয়া, আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি এবং চাইছি যাতে দোষী খুব তাড়াতাড়ি ধরা পড়ে। এই ঘটনাকে অত্যন্ত নির্মম উল্লেখ করে দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মমতার শিকার চিকিৎসকদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। উত্তর কলকাতার একটি সরকারি হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ভুক্তভোগী। গত বৃহস্পতিবার রাতে কর্মরত অবস্থায় তাকে শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগ ওঠে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। পরদিন ঘটনা জানাজানির পর উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। কলকাতায় চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যটির বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে প্রতিবাদ অব্যাহত রেখেছেন চিকিৎসকরা। এর জেরে ভেঙে পড়েছে চিকিৎসা পরিষেবাও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এবার খেলার খবর। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অনেক আলোচনা থাকলেও স্কোয়াডে আছেন সাকিব আল হাসান, বাদ পড়েছেন শাহাদাত হোসেন দীপু। ইনজুরি কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম আর তাসকিন আহমেদ। তবে তাসকিন খেলবেন শুধু দ্বিতীয় টেস্ট। এদিকে সিরিজ খেলতে সোমবার বিকেলে প্রথম ধাপে দেশ ছাড়বেন টাইগাররা। বিশ্বকাপের দল ঘোষণা নয় এশিয়া কাপেরও। তবুও পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে টেস্ট স্কোয়াডের জন্য কতই না অপেক্ষা। প্রায় মাস দুয়েক পর আন্তর্জাতিক সার্কিটে ফেরা তো আছে, সঙ্গে যোগ হয়েছিল চলমান পরিস্থিতি। পূর্ব নির্ধারিত শিডিউলের 4 দিন আগেই দল পাকিস্তান যাওয়ায় টেস্ট স্কোয়াড ঘোষণার সময় এগিয়েছে। 3 নির্বাচকের দুজনই ARHP ট্যুরে দেশের বাইরে থাকলেও লিপু, হান্নান, রাজ্জাকরা দল চূড়ান্ত করে ফেলেছেন শুক্রবারই। 3 দিন পরে আসলো আনুষ্ঠানিক ঘোষণা। 16 সদস্যের বহরে আলোচিত নামটি নিশ্চিত রূপেই সাকিব আল হাসান। না পারফরমেন্সের কারণে নয়, ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সংসদ সদস্য হয় শেষ পর্যন্ত ঘোষিত স্কোয়াডে সাকিবের জায়গা মিলবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তবে কোনো বিতর্কের পথেই হাঁটেনি বিসিবি, দলে রেখেছে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। ইনজুরিতে সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। পাকিস্তান সফরে ফিরছেন তিনিও, যদিও এই মুহূর্তে এ দলের হয়ে দেশটিতে আছেন মুশি। মিডল অর্ডারে তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে শাহাদাত হোসেন দীপুকে। 14 মাস পর সাদা পোশাকে ফিরেছেন তাসকিনও। যদিও প্রথম টেস্টে তাকে নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি, তবে দ্বিতীয় টেস্টে অ্যাভেলেবেল আছেন ঢাকা এক্সপ্রেস। মূলত তার জন্যই 15 নয় 16 সদস্যের স্কোয়াড ঘোষণা। দলের বাকি নামগুলো প্রত্যাশিত। মুমিনুল, লিটন, জাকির জয়, আছেন তরুণ পেসার নাহিদ রানাও।
সোমবার প্রথম ধাপে পাকিস্তান যাবেন টাইগাররা। একদিন বিশ্রাম শেষে বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন, চলবে টানা 3 দিন। এরপর দল যাবে রাওয়ালপিন্ডি, যেখানে 21 আগস্ট মাঠে গড়াবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ। আসন্ন নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানকার বিষয়ে মন্ত্রণালয় কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে সব কার্যক্রম যাতে স্বাভাবিকভাবে চলে সেই ব্যবস্থা নেওয়া হবে, তবে তা অবশ্যই আইসিসির নিয়ম মেনে করা হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার প্রথম কর্মদিবসে হইচই সচিবালয়ে একে একে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এর মাঝেই সরকারি গাড়ি থেকে নামলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিছুটা জড়সড় হয়েই লিফটে চড়েন নিজের কক্ষে যাওয়ার জন্য। নির্ধারিত কক্ষে গিয়ে দিনের পত্রিকা পড়ার পাশাপাশি ব্যক্তিগত সচিব এবং কর্মকর্তাদের থেকে জেনে নেন কর্মপন্থা। এরপর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন উপদেষ্টা। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে অভিভাবকহীন। কাগজে কলমে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন থাকলেও তিনি কোথায় আছেন তা কেউ জানেন না। স্বাভাবিকভাবেই তাই তার অনুপস্থিতি প্রভাব ফেলছে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটিতে। বিষয়টি নিয়ে আলোচনা হলেও আইনের বাধ্যবাধকতায় সেখানে হস্তক্ষেপ করার মতো অবস্থা নেই বলে মনে করেন আসিফ মাহমুদ। বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন। প্রথম কর্মদিবসে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর মধ্যে অন্যতম, শেখ হাসিনা যুব উন্নয়ন ও ক্রীড়া ইনস্টিটিউটের নাম বদলে করা হবে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ও ক্রীড়া ইনস্টিটিউট। এটার নাম পরিবর্তন করতে চাই। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। 7 দিনের মধ্যে চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল। আপাতত বন্ধই থাকছে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন। দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। খালাস দেওয়া হয়েছে 14 আসামিকে। এবং রাজনীতিবিদরা পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবেন না, সাফ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত সুসম্পর্ক বজায় রাখবে বলে আশা পররাষ্ট্র উপদেষ্টার। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।